আসসালামু আলাইকুম এভরিওয়ান, চলে আসলাম আমাদের সে কাঙ্ক্ষিত বাংলা প্রথম পত্রের ক্লাসটি। এইচএসসি 24 কিংবা 25 যে যে ব্যাচেরই আছো একটু কমেন্ট করে জানিয়ে দাও কে কোন ব্যাচের এবং কার কলেজ কোনটা। সো আমরা ধীরে ধীরে শুরু করব। আজকে অলরেডি তোমরা বোর্ডেই দেখতে পাচ্ছ, আজকে আমরা এইচএসসি লেকচার মূলত 1, যেহেতু আমি বাংলা প্রথম পত্রের ক্লাস নিয়ে হাজির হয়েছি। সো আমার আজকে বাংলা প্রথম পত্রে তোমাদের সাথে প্রথম ক্লাস। তোমাদের স্বর্ণভাবে ক্লাস নিবে, সমস্যা নেই, তবে 25 ব্যাচের জন্য আমি বাংলা প্রথম দ্বিতীয় দুইটাই ক্লাস নিব। 24 ব্যাচের জন্য তোমাদের হচ্ছে ম্যারাথন ক্লাসে তোমাদের স্বর্ণভাবে বাংলা প্রথম পত্র নিবে, দ্বিতীয় পত্র আমি নিব। ওকে, তারপর অ্যাডমিশনে তোমরা যদি এসে থাকো, তোমাদের অ্যাডমিশনও ক্লাস তোমাদের স্বর্ণভাবে নিবে প্রথম পত্র, দ্বিতীয় পত্র আমি নিব। আর এইচএসসি 25 যারা আছো তোমাদের জন্য বাংলা প্রথম পত্র দ্বিতীয় পত্র দুইটাই আমি নিব। আর 25-এর জন্য একটা ইন্টারেস্টিং বিষয় হচ্ছে আমি বাংলা প্রথম পত্র দ্বিতীয় পত্র কিভাবে পড়াই অলরেডি অনেকেই জানো, অনেকেই দেখে আসছো অনেকদিন যাবত। তবে প্রথম পত্র আমি কিভাবে পড়াই সেটা সম্পর্কে হয়তো অনেকের ধারণা নেই। সো আজকের ক্লাসটা করে তুমি এইচএসসি 25 যদি হও, তুমি যদি এইচএসসি 25 হও, আজকের ক্লাসটা করো। 24 অবশ্যই করবে, 24 তো অবশ্যই করবে, কারণ আমি এখান থেকে সৃজনশীল কিভাবে লিখতে হয়, কি কি ধরনের এমসিকিউ আসতে পারে সেটা আমি আজকের ক্লাসে দেখাবো। পাশাপাশি একটা বিস্তারিত ব্যাখ্যা দিব সোনার তৈরি পদ্মটার উপর। সো সবাই শুরু থেকে শেষ পর্যন্ত থাকবে। আর 25-এর যারা আছো তোমাদের বাংলা প্রথম পত্র আমি কিভাবে পড়াই অ্যাকচুয়ালি আজকের ক্লাসটা দেখে বুঝতে পারবে। ওকে, সো সবাই একটু কমেন্ট করে দিই কে কোন ব্যাচের আছি, কে কোন জায়গা থেকে বলছি, অর্থাৎ কার কলেজ কোনটা সেটা একটু আমরা কমেন্টে দেখি। সবাই একটু আমরা কমেন্ট করে দিই। ওকে, দেরি না করে আমরা একটু কমেন্ট করে দিই তোমার ব্যাচ কোনটা এবং তুমি কোন কলেজ থেকে পড়াশোনা করছো। একটু আমি তার পূর্বে অবশ্যই আমি একটু শেয়ার করে নিই, দেন তোমাদের বলবো। তবে একটু তার আগে তোমরা হচ্ছে সবকিছু কমেন্ট করে আমাকে জানাও তুমি কোন ব্যাচ, এবং তুমি যদি এইচএসসি 24 হও 24, 25 হলে 25, 26 হলে 26। ওকে, কোন ব্যাচ তোমার সেটা একটু কমেন্ট করে তুমি জানিয়ে দাও। ওকে, কোন ব্যাচ তুমি সেটা একটু আমাকে কমেন্ট করে জানিয়ে দাও। আর কোন কলেজ সেটা আমি দেখি একটু কমেন্টে। ওকে, আসসালামু আলাইকুম, দেখি কে কে জয়েন হয়েছো, আমি একটু কমেন্টগুলো দেখি প্রথমেই। ওকে, আসো। স্বর্ণা, আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি। ইরা আছে, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। মং চলে আসছে, ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। পারবিন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মং বলছে কর্ণফুলী সরকারি কলেজ কাপ্তাই, এইচএসসি ব্যাচ 25। আচ্ছা, তুমি তো আমাদের পেইড ব্যাচের স্টুডেন্ট। ওকে, আসসালামু আলাইকুম ভাইয়া, আমি এইচএসসি 25 ব্যাচ। রিনা বলছে। ওকে, আর আইসা বলছে 2024, তরিকুল বলছে 2024, পারবিন বলছে 24, স্বর্ণা বলছে 24। আচ্ছা, স্বর্ণা আমাদের এইচএসসি 24 ব্যাচের। তারপর হচ্ছে রিফাত বলছে 24, রংপুর, রাইসা রংপুর থেকে বলছে এইচএসসি 24 ব্যাচ। রাতুল বলছে এইচএসসি 24 ব্যাচ, রাঙ্গামাটি সরকারি কলেজ। আচ্ছা, আলিয়া ওয়াসনাথ বলছে হচ্ছে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। টুম্পা এইচএসসি 24। ওকে, অনেকে এইচএসসি 24-এর। আচ্ছা, একটু ওকে, আচ্ছা। সো আমরা একটা কাজ করি, ক্লাসটা শুরু করার আগে আমি তোমাদেরকে অ্যাকচুয়ালি দেখাই। আজকে প্রথমে একটা হিন্ট দেই। প্রথমে হচ্ছে আমরা দেখো সোনার তরী অ্যাকচুয়ালি কবিতার ব্যবহৃত রূপক অর্থ, অর্থাৎ কবিতার আমরা জানি কবিতার ভাবার্থ একটা, আক্ষরিক অর্থ একটা এবং ভাবার্থক একটা। এটা আমরা এতদিন পড়ছি জানি 24-এর জন্য। আর 25-এর অনেকে হচ্ছে হয়তো এটা এখনো ধরো নাই, বা ধরে থাকলেও অনেক বুঝতে অসুবিধা হচ্ছে। সো আজকের ক্লাসে আমি A to Z সবকিছু ক্লিয়ার করে দিব। সো এই যে ব্যবহৃত শব্দের রূপক অর্থ, এগুলো আমি আলোচনা করবো। অ্যাকচুয়ালি রূপক অর্থটা কি, কবিতায় কি কি উল্লেখ আছে, মূল ভাবটা কি, কবিতার মূল ভাব নিয়ে আলোচনা করব। তারপর কবিতার উৎস, কবিতার ছন্দ, রচনা, প্রকাশকাল, চরণ, এগুলো নিয়ে আলোচনা করব। এগুলো অ্যাকচুয়ালি আমি কেন দিছি, কারণ এখন থেকেই যদি তুমি এগুলো নিয়ে চর্চা করো, জেনে থাকো, তাহলে তোমার অ্যাডমিশন যাত্রাটা একটু সহজ হয়ে যাবে। সো আমি অ্যাডমিশনের টাচ আপও আজকে ক্লাসটাতে রাখবো। পাশাপাশি যেহেতু তোমরা 24 ব্যাচের স্টুডেন্ট আছো, তোমাদেরকে আমার অ্যাডমিশনে কি রকমের কোশ্চেন আসতে পারে সেগুলো নিয়ে আমার ধারণা দিতে হবে। আর 25-এর জন্য যেমন চরিত্র বিশ্লেষণ আছে, এখান থেকে এমসিকিউ আছে কিছু। এরপর হচ্ছে কবিতার ব্যাখ্যায় আমরা চলে যাব, অর্থাৎ এই যে কবিতার যে চরণগুলো, সেই চরণগুলোর ব্যাখ্যাতে আমরা চলে যাব। অ্যাকচুয়ালি ব্যাখ্যাটা কি বলছে, যেমন দেখো এখানে আমি কয়েকটা চরণ নিয়েছি, তারপরে আক্ষরিক অর্থটা কি বোঝাইছে সেটা আমি ব্যাখ্যা দিয়েছি। তারপর এভাবে পরবর্তীতে ধাপে ধাপে আমি গিয়েছি, তোমাদের আক্ষরিক অর্থ, ভাবার্থ নিয়ে আমি আলোচনা করব। এবং যখন শেষ হবে তারপর আবার এমসিকিউ থাকবে, তারপর সৃজনশীল প্রশ্ন কিভাবে দিতে হয় সেগুলো জানবে। আর অবশ্যই এটার পিডিএফ কখন পাবা, ক্লাস শেষে পাবা। ক্লাস শেষে আমি বলে দিব পিডিএফটা কিভাবে পাবা। ওকে, সো ক্লাস না করলে তুমি পিডিএফ কিভাবে পাবা সেটা জানবা না। সো ক্লাসের শুরু থেকে শেষ পর্যন্ত তোমাকে থাকতে হবে, এবং ক্লাসের শেষে গিয়ে আমি বলবো, বা মাঝখান দিয়ে আমি বলে দিতে পারি, ঠিক নেই আমি কখন বলবো আমার ঠিক নেই। সো আমি এমন হতে পারে আমি ক্লাসের শেষে বলবো, এমন হতে পারে আমি ক্লাসের মাঝখানে বলবো যে তুমি পিডিএফটা কখন পাবা। ওকে, সো এখান থেকে আমি কিছু সৃজনশীল প্রশ্ন দিয়েছি, সোনার তরী থেকে ইম্পর্টেন্ট কিছু সৃজনশীল কোশ্চেন আছে, সেগুলো হচ্ছে তুমি এখানে পেয়ে যাবো। ওকে, সো দেরি না করে প্রথমে আমি চলে যাই আজকের মূলত সোনার তরী, যেহেতু লেকচার 1 আমাদের বাংলা প্রথম পত্রের। আর তুমি যদি 25
25-এর স্টুডেন্ট হয়ে থাকো, আমাদের 25 ব্যাচে অলরেডি কোর্সে ভর্তি চলমান রয়েছে। আগামীকাল অফারে ভর্তির একটি স্পেশাল অফারে ভর্তি চলছে 999 টাকা, বাংলা, ইংরেজি, আইসিটি এবং অর্থনীতি। সো এই ফুল কোর্সে একটা অফারে ভর্তি চলছে, আগামীকাল 999 টাকায় ভর্তির লাস্ট ডেট। এরপর তুমি আর এই অফারটা পাবা না, এরপর ফিটা বেড়ে যাবে। তোমরা জানোই আমরা সার্ভিসে বিশ্বাসী এডুকেশনের পরিবার, আমরা ভালো সার্ভিস দিয়ে থাকি, সেই তুলনায় আমাদের কোর্স ফিটা তুলনামূলক অন্য তুলনায় একটু বেশি হয়ে থাকে। কিন্তু এইচএসসিতে আমরা একটু আপাতত কম ফিতে একটা অফার দিয়েছি, তুমি চাইলে দ্রুতই ভর্তি যেতে পারো। আশা করি তুমি একটা ভালো আউটপুট আমাদের এখান থেকে পাবে। ওকে, সো মাশাআল্লাহ অনেকেই শেয়ার করে দিয়েছো, মেনশন করে দিচ্ছে, আমার না বলার আগে অনেকেই মেনশন করে দিচ্ছে। শেয়ারের কথাটা আমি কিছুক্ষণ পর বলছি। ওকে, তো চলে যাই আমরা প্রথমেই সোনার তরী কবিতায় ব্যবহৃত শব্দের রূপক অর্থ। ওকে, সোনার তরী কবিতায় কিছু ব্যবহৃত শব্দ রয়েছে, একটু খাতায় আমরা নোট করে নেই। খাতায় নোট না করলেও মনোযোগ দিও, কারণ পিডিএফটা কিভাবে পাবা আমি সেটা ক্লাসের মাঝখানে বলবো। ক্লাসের মাঝখানে কোন জায়গায় বলতে পারি ঠিক নাই, ক্লাসের শুরু থেকে শেষ পর্যন্ত দ্যাটস ওয়াই তোমাকে থাকতে হবে। সো কৃষক, নৌকা ও মাঝি, সোনার ধান, তারপর হচ্ছে তোমার ছোট ক্ষেত, তারপর হচ্ছে বাঁকা জল। আচ্ছা, এখানে একটা ভুল আসছে, সোনার ধান হয়তো দুইবার চলে আসছে, এটা আমার ঠিক করে দিব আমি, সমস্যা নেই। ওকে, এটা হচ্ছে আসো। সো চলে যাই আমরা, সোনার ধান যেহেতু দুইবার আসছে, ওকে এটা ইয়া যাবে। আচ্ছা, আমি বলে দিচ্ছি। ওকে, আসো। কৃষক হচ্ছে মানব কুলের প্রতীক। ওকে, সোনার তরী কবিতায় যে কৃষক এবং কৃষক, মাঝি, নৌকা, সোনার ধান এমন অনেক কিছু নিয়ে আলোচনা করা হয়েছে, রাইট? বাঁকা জল, তারপর হচ্ছে তরু ছায়া, মসি মাখা। ওকে, সো এই যে তরু ছায়া বলতে কি, এই জিনিসগুলো হচ্ছে আমাদের জানতে হবে, বিস্তারিত জানতে হবে। সো এই যে কৃষক বলতে বুঝিয়েছে মানব কুলের প্রতীক। ওকে, মানব কুলের প্রতীককে বুঝিয়েছে, অর্থাৎ মানব সৃষ্ট মানুষ যে রয়েছে বা কবি যে রয়েছে, যারা হচ্ছে কবি সাহিত্যিক বা যারা সাহিত্যকর্ম লিখে, উপন্যাস লিখে, রচনা লিখে, তাদের প্রবন্ধ লিখে, তাদেরকে বোঝানো হয়েছে। কি কৃষক বলতে কি মানব কুলের প্রতীককে বোঝানো হয়েছে। নৌকা ও মাঝি বলতে মহাকালের প্রতীককে বোঝাইছে। কি নৌকা ও মাঝি বলতে মহাকালের প্রতীককে বুঝিয়েছে। ওকে, নৌকা মাঝি বলতে কি মহাকালের প্রতীককে বুঝিয়েছে। সোনার ধান বলতে এটা কাটা যাবে, সোনার ধান বলতে কর্মের প্রতীক। ওকে, সোনার ধান বলতে কি কর্মের প্রতীক। এখন কর্মের প্রতীকটা কি? কর্মের প্রতীকটা হচ্ছে তোমার কর্মের প্রতীকটা হচ্ছে তোমার মনে করো সেটা উপন্যাস। আচ্ছা, লেখা কি দেখা যায়? ইয়েলো কালো কালারে, সরি হলুদ কালারে। উপন্যাস, এরপর রয়েছে তোমার প্রবন্ধ, তারপর কবিতা। এই যে সাহিত্যকর্ম যেগুলো রয়েছে সেগুলোকেই সোনার ধান বলতে বুঝিয়েছে, অর্থাৎ কর্মের প্রতীক। ওকে, ছোট ক্ষেতটা বলতে পৃথিবী বুঝিয়েছে। অর্থাৎ এরকম এমসিকিউ আসতে পারে এই তোমার এইচএসসি বোর্ড পরীক্ষায় বা কলেজ পরীক্ষায় বা প্রি টেস্ট পরীক্ষায় বা টেস্ট পরীক্ষায় তোমাদের এরকম কোশ্চেন দিতে পারে যে অ্যাকচুয়ালি সোনার তরী কবিতায় ছোট ক্ষেত বলতে কি বুঝিয়েছে, বা এমন হতে পারে সোনার তরী কবিতায় ছোট ক্ষেত বলতে কবি কি বোঝাতে চেয়েছেন। অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে পৃথিবী। ওকে, বাঁকা জল বলতে কাল স্রোতের প্রতীক। ওকে, কাল স্রোত মিন্স হচ্ছে কি এই যে বর্ষার যে বৈরূপ আবহাওয়াটা, মানে এই যে কয়েকদিন আগে দেখো, 2 দিন আগেই তো আমাদের ঘূর্ণিঝড় বয়ে গেল, রাইট? এই যে ঘূর্ণিঝড়ের কারণে কি অনেক ঢেউ, অনেক বিশাল ঢেউ আসছে পড়ছিল তোমার উপকূলে। সো কাল স্রোতের প্রতীক বলতে হচ্ছে তোমার কাল স্রোতটা মানে কি? কাল স্রোতটা মানে হচ্ছে জীবনের এমন কিছু পয়েন্ট আসে বা টার্নিং পয়েন্ট আসে, যেই পয়েন্টে তোমাকে এমন বিশাল ঢেউ আশ্রে পড়বে, বিশাল স্রোত এসে তোমার জীবনের উপর আশ্রে পড়বে। সো কাল স্রোতের বাঁকা জল বলতে কাল স্রোতের প্রতীকটাই বুঝিয়েছে। ওকে, আশা করছি সবাই ক্লিয়ার। ঠিক আছে, আসো পরবর্তীতে আমরা চলে যাই। সোনার তরী কবিতায় উল্লেখ আছে, কিছু জিনিস উল্লেখ আছে, সেটা কি? ঋতু হচ্ছে একটা ঋতু উল্লেখ আছে, সেটা হচ্ছে বর্ষা ঋতু। ওকে, মাস হচ্ছে শ্রাবণ মাস, ওই যে শ্রাবণ গগন ঘিরে, রাইট? শ্রাবণ মাস। সময় হচ্ছে প্রভাত বেলা, ওই যে প্রভাত বেলা, কবিতার সময় চলে আসবে। ছায়া হচ্ছে গাছের ছায়া। ওকে, ছায়া কি? গাছের ছায়া। তরু ছায়া। ওকে, তো তরু মিন্স গাছ, আর ছায়া কি? গাছের ছায়া। ওকে, এখানে মূল ভাবটা কি? মূল ভাবটা হচ্ছে সোনার তরী কবিতাটি একটি রূপক কবিতা। সো এমসিকিউ এরকম আসতে পারে যে সোনার তরী কবিতাটি কোন ধরনের রচনা, কবির কোন ধরনের রচনা? ওকে, একটি রূপক কবিতা, বা সোনার তরী কবিতাটি কোন ধরনের কবিতা? অ্যান্সার কি? একটি রূপক কবিতা। দেখো, একটা এমসিকিউ আমরা অলরেডি পেয়ে গিয়েছি এখান থেকে। এখানে সোনার তরী বলতে আক্ষরিক অর্থে সোনা দ্বারা তৈরি এরকম কোন নৌকাকে বোঝানো হয়েছে। অন্যদিকে সোনা যেমন অনেক মূল্যবান, ঠিক তেমনি তরী বা নৌকাকে মূল্যবান কিছুর সাথে তুলনা করা হচ্ছে। তবে ভাবার্থ সোনার তরী বলতে মহাকালের সময়কে বোঝানো হয়েছে। একটু বোঝার বিষয় আছে এখানে। দেখো,
সোনার তরী কবিতাটি আক্ষরিক অর্থ আর ভাবার্থ দুইটা কিন্তু ভিন্ন। আক্ষরিক অর্থ মিন্স হচ্ছে যেটা লেখা হয়, যেটা লেখা হয়েছে, যেটা বোঝানো হয়েছে লেখার মাধ্যমে সেটা, আর ভাবার্থ মিন্স হচ্ছে এটার গভীরভাবে যেটা বিশ্লেষণ করা হয়েছে, ওকে, সেটা। সো আক্ষরিক অর্থে সোনার তরী বলতে কি স্বর্ণ দ্বারা বা সোনার দ্বারা তৈরি এরকম কোন নৌকাকে বোঝানো হয়েছে। তরী মিন্স কি নৌকা, সোনা মিন্স স্বর্ণ, তো স্বর্ণ দ্বারা তৈরি কোন নৌকাকে বোঝানো হয়েছে, রাইট? এটা হচ্ছে কি আমার আক্ষরিক অর্থ। কিন্তু কবি কি আসলেই সোনার তরী দিয়ে সোনার দ্বারা তৈরি এমন কোন নৌকাকে বুঝিয়েছেন, নাকি সোনার তরী বলতে অন্য কিছুকে বুঝিয়েছেন? অবশ্যই অন্য কিছুকে বুঝিয়েছেন। সেটাই হচ্ছে কি আমার, সেটাই হচ্ছে আমার ভাবার্থ। অর্থাৎ সোনার তরী বলতে মহাকাল বা সময়কে বোঝানো হয়েছে, ওকে। সো সময় যেমন এরকম দেখো প্রবাহমান, সময় কিন্তু কারোর জন্য থেমে থাকে না, রাইট? সো সোনার তরী, সো তরীটাও নৌকাটাও কিন্তু দেখবা স্রোতের মাঝখানে যদি নৌকাতে মাঝি না থাকে, ফর এক্সাম্পল স্রোতের সাথে দেখবা সেটাও বইতে থাকে, সেটা কারোর জন্য থেমে যাবে না, রাইট? সো সোনার তরী বলতে এখানে মহাকাল বা সময়কে বোঝানো হয়েছে। সবাইকে একটু ক্লিয়ার? অ্যাকচুয়ালি আমাদের বাংলা প্রথম পদ্য হচ্ছে সব থেকে সোজা, জানো? তোমাদের একটা কাহিনী বলি, আমি অলওয়েজ পদ্য থেকে 3টা অ্যান্সার করতাম, ওকে? পদ্য থেকে আমি অলওয়েজ 3টা অ্যান্সার করতাম, গদ্য থেকে আমি 2টা অ্যান্সার করতাম, ঠিক আছে? এর কারণটা কি? কারণটা হচ্ছে পদ্যটা যদি তুমি ভালো মতো পড়ো, আমরা অনেকেই ভয়ে পদ্য পড়ি না, কবিতা পড়ি না। এর রিজনটা কি? আমরা ভয় পাই, আমরা এর অর্থটা বুঝে পড়ি না। বুঝে না পড়ার কারণে আমরা অ্যাকচুয়ালি এখান থেকে কিভাবে অ্যান্সার করতে হয় সেটা আমরা জানি না। তবে তুমি যদি ধরে, তোমাকে লাইক আমি যেভাবে তোমাকে ধরে ধরে পড়াবো, তুমি যদি এটা এভাবে ধরে পড়তে পারো, পদ্য থেকে দেখবা সব থেকে সহজ হচ্ছে অ্যান্সার করা, ওকে? পদ্য থেকে কমন পাওয়া সহজ, প্লাস হচ্ছে পদ্য থেকে তুমি অ্যান্সারও করতে পারবে, অনেক ভালো লিখতে পারবে গদ্যের তুলনায়। সো পদ্যটা হচ্ছে কি হুবহু তুমি হচ্ছে 3টা কমন পেতে পারো, যদি হচ্ছে বা 4টা থাকে সম্ভবত, না 3টা থাকে, 3টা থেকে সম্ভবত 2টা দিতে হয়। সো 3টার মধ্যে তুমি 3টে অ্যান্সার করতে পারবে যদি বুঝে বুঝে পড়া এবং একটু ধরে ধরে পড়তে পারো, ওকে? আসো, এই কবিতার সাধারণ অর্থ হচ্ছে একজন কৃষক অনেক কষ্ট করে ফসল উৎপাদন করছে। এই যে কৃষকটা হচ্ছে মানব কুলের প্রতীক, রাইট? সো কৃষকটা মানে হচ্ছে কি, ধরো কবি, কৃষকটা হচ্ছে কি কবি, এই কবি, আর এই ফসল মিন্স হচ্ছে কি তার সাহিত্য কর্ম। সো এই কবিতা সাধারণ অর্থ কি কৃষক অনেক কষ্ট করে ফসল উৎপাদন করছে, এর মানে কি, মানে কবি অনেক কষ্ট করে তার সাহিত্য কর্মগুলো কি তৈরি করেছেন বা রচনা করেছেন বা লিখেছেন। এখন সেই ফসল নিয়ে একটি নদীর তীরে মাঝির জন্য অপেক্ষা করছেন, অর্থাৎ এই ফসলগুলা নিয়ে, এই সাহিত্য কর্মগুলাকে নিয়ে সে একটা নদীর তীরে কি কার জন্য, মাঝির জন্য অপেক্ষা করছে। এখন সাহিত্য কর্ম তার মাঝির কাছে দিয়ে দিবে না, রাইট? এর মানেটা হচ্ছে কি এই সাহিত্য কর্মগুলা যেন সময়ের সাথে বিলীন না হয়ে যায়, তার জন্যই তিনি সময়কে এগুলো দান করতে চেয়েছেন, মানে সময়টা যেন তার ভবিষ্যৎ তার এই সাহিত্য কর্মগুলো নিয়ে মানুষের কাছে পৌঁছে দেয়, সেটা বুঝিয়েছে। মাঝি চলে আসলে কৃষক তার ফসলগুলো নৌকায় উঠানোর পর নিজে উঠতে চাইলেন, তখন দেখলেন যে নৌকাতে আর বিন্দু মাত্র জায়গা নেই। মানে মাঝি যখন আসছে তখন তার সাহিত্য কর্মগুলোকে নৌকায় তুলে দিছে, এখন নৌকায় সাহিত্য কর্মগুলোকে তুলে দেওয়ার পর সে নিজেও উঠতে চাইছে, কিন্তু আমরা কি জানি সময় কারোর জন্য তোমার থেমে থাকে না, রাইট? সো মানুষকে, যেহেতু কৃষক একজন মানব ছিলেন, মানুষ ছিলেন, সো কবিকে একসময় মরতেই হবে, রাইট? সো তার সাহিত্য কর্মগুলো ভবিষ্যতে তিনি দিতে পারলো, তিনি ভবিষ্যৎ পর্যন্ত বা হচ্ছে আমাদের প্রজন্ম পর্যন্ত তিনি বেঁচে থাকতে পারেনি, কারণ মানুষ মরণশীল। সো তিনি হচ্ছে কি তাকে সেখানেই থেমে যেতে হয়েছে, আর তার সাহিত্য কর্মগুলো কি ভবিষ্যৎ প্রজন্মের কাছে পৌঁছে দিতে পেরেছেন। মূলত মূল থিম হচ্ছে এইটা, ওকে? এরপর আসো পরবর্তীতে আমরা যাই মূল ভাবটা কি, তবে এইসব ঘটনার ভাবার্থটা কি, ওকে? তবে এইসব ঘটনার ভাবার্থ হচ্ছে একজন কৃষক হচ্ছে কবি রবীন্দ্রনাথ ঠাকুর, ওকে? এখানে কৃষক বলতে কি কবিকে বোঝাইছে, কবি হচ্ছে সোনার তরী কবিতার লেখক হচ্ছে কি রবীন্দ্রনাথ ঠাকুর। এবং ফসল বলতে সারা জীবন ধরে যে গল্প, কবিতা, উপন্যাস, ছোট গল্প ইত্যাদি লিখেছেন তা বোঝানো হয়েছে। একটু আগে আমি এটা বলছি। কবি জীবনের শেষ সময়ে এসে যখন বুঝতে পেরেছিলেন যে তার জীবনের সময় শেষ হয়ে যাচ্ছে, অর্থাৎ তার বয়স বেড়ে যাচ্ছে, রাইট? তখন যিনি এটা উপলব্ধি করতে পারছিল, তখন তিনি কি চাইছেন, যে কোনো সময় তিনি পরপারে যেতে পারেন, মানে তিনি উপলব্ধি করতে পারছেন যে তার বয়স ঘনিয়ে আসছে, তার বয়স হয়ে যাচ্ছে, তিনি যে কোনো সময় মৃত্যুবরণ করতে পারেন। তখন তিনি ভাবতে শুরু করলেন যে আমি তো চলে যাব, কিন্তু আমার এতদিন ধরে যে সাহিত্য কর্ম করেছি তা কি পরবর্তী প্রজন্ম পর্যন্ত বেঁচে থাকবে কিনা, ওকে? সো এটা কবি ভাবতে শুরু করে, যে মানে কৃষক ভাবতে শুরু করে তার ফসলগুলা যে এতদিন উৎপাদন করলো, সে এই ফসলগুলাকে
সংরক্ষণ করতে পারবে কিনা। দ্যাট মিনস কবি তার সাহিত্যকর্মগুলোকে এতদিন যে রচনা করছে, তার গল্প, কবিতা, ছোট গল্প, উপন্যাস, নাটক, এগুলো যে প্রবন্ধ, এগুলো যে রচনা করছে, এগুলা পরবর্তী প্রজন্ম পর্যন্ত বেঁচে থাকতে পারবে কিনা বা পৌঁছে দিতে পারবে কিনা। আমার এই সাহিত্যকর্ম সময়ের সাথে সাথে হারিয়ে যাবে না তো, এটা কবির মনে প্রশ্ন যাচ্ছিল। এজন্য কবিতায় কবিতার মনের আশা ব্যক্ত করেছেন যেন তার সাহিত্যকর্মগুলোকে বেঁচে থাকে এবং তিনি যেন মৃত্যুর পরও পাঠকের মনে বেঁচে থাকতে পারেন। সো কবিতার মূল ভাব হচ্ছে এইটা। ক্লিয়ার? আশা করছি সবাই ক্লিয়ার। কারো যদি কোনো প্রশ্ন থাকে আমাকে কমেন্ট করতে পারো। আর এইচএসসি 25 ব্যাচ তোমরা যারা আছো, আমাদের আবার বলছি, আমাদের WBA কোর্সে ভর্তি চলমান রয়েছে অফারে। আগামীকাল ভর্তির লাস্ট ডেট। এখানে ইংরেজি, বাংলা, আইসিটি এবং ইকোনমিক্সের তুমি টোটাল 110টা লাইভ ক্লাস পাবা বাংলা, ইংরেজি, আইসিটির, এবং 25টা রেকর্ড ক্লাস পাবা ইকোনমিক্সের। আর এই কোর্সে অফারে ভর্তির শেষ দিন আগামীকাল। সো তুমি যদি এখনো ভর্তি না হও দ্রুতই এনরোল করে নিতে পারো। আর সেখানে বাংলা প্রথম এবং দ্বিতীয় পত্র আমি ক্লাস নিব, ইংরেজি প্রথম দ্বিতীয় পত্র তোমাদের আলিফ ভাইয়া এবং মহসিন ভাইয়া নিবে, আর আইসিটি ক্লাস নিবে তোমাদের হাবিব ভাইয়া। ওকে, আসো। রবীন্দ্রনাথ ঠাকুরের গল্প প্লাস কবিতা ছেঁকা টাইপের। আচ্ছা, আমি রবীন্দ্রনাথ ঠাকুরকে ডাকি ছেকান্দ্রনাথ ঠাকুর। ওকে, মানে কবিগুরু, ছেকাগুরু রবীন্দ্রনাথ ঠাকুর, আমি এটা ডাকি তাকে। সো এর কারণটা হচ্ছে তার যত গল্প পড়ছি, ছোট গল্প পড়ছি, সবগুলাতেই সে হচ্ছে কি কাউরে দিন শেষে মিলায় না। ওকে, কাউরে দিন শেষে মিলায় না। লাইক দেখো অনুপম, ওকে, অনুপমের মধ্যে কি কল্যাণের অনুপম মিলায় না, এমন অনেক গল্প আছে, তার প্রেমের গল্প আছে, কিন্তু কাউরে দিন শেষে তিনি মিলায় নাই। ওকে, সো এটা অ্যাকচুয়ালি কোশ্চেন জাগে, প্রশ্ন জাগে যে আপনি কেন পারতেন তো দিন শেষে তাদেরকে মিলিয়ে দিতে, কেন মিলালেন না। ওকে, সো এই যে ছেকা গুরু, তিনি হচ্ছে ছেকা দিতে অনেক পছন্দ করে। আসো পরবর্তীতে চলে যাই। কবিতার উৎস, এই জিনিসটা তোমাদের এইচএসসির অ্যাডমিশনের ক্ষেত্রে প্রচুর ইম্পর্টেন্ট। অ্যাডমিশনের ক্ষেত্রে অনেক গুরুত্বপূর্ণ। ওকে, অ্যাডমিশনের ক্ষেত্রে অনেক গুরুত্বপূর্ণ। কবিতার উৎস কি? রবীন্দ্রনাথ ঠাকুরের সোনার তরী কবিতার, এই সোনার তরী কাব্যগ্রন্থের নাম কবিতা। ওকে, সো যদি কোশ্চেন আসে রবীন্দ্রনাথ ঠাকুরের সোনার তরী কবিতাটি কোন কাব্যগ্রন্থের অন্তর্ভুক্ত, অ্যান্সার কি সোনার তরী কাব্যগ্রন্থের অন্তর্ভুক্ত। কোন ধরনের কবিতা? নাম কবিতা। ওকে, কোন ধরনের কবিতা? নাম কবিতা। আরেকটা ইম্পর্টেন্ট তোমাদেরকে একটা মানে তথ্য দিয়ে রাখি, সেটা হচ্ছে এই যে সোনার তরী কবিতাটি সোনার তরী কাব্যগ্রন্থের প্রথম কবিতা। ওকে, প্রথম কবিতা। ওকে, একটা কাব্যগ্রন্থে কিন্তু একটা কবিতা থাকে না, অনেক কবিতা থাকে। সো এই যে সোনার তরী যে কবিতাটা, সেটা কোন কাব্যগ্রন্থের? সোনার তরী কাব্যগ্রন্থের। কোন ধরনের কবিতা? নাম কবিতা। সোনার তরী কাব্যগ্রন্থের কততম কবিতা? প্রথম কবিতা। ওকে, এই জিনিসগুলা তোমার অ্যাডমিশনের জন্য অনেক 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 ইম্পর্টেন্ট, অনেক বেশি ইম্পর্টেন্ট। সো তুমি যদি 24-এর হয়ে থাকো অবশ্যই এগুলো একটু মনোযোগ দিয়ে দেখো, আমি যা বলছি মাথায় রাখো। আর 25-এর হয়ে থাকলে তো তোমার সোনায় সোহাগা। ওকে, সো আমি ক্লাসটা অ্যাডমিশনের টাচ আপ দিব, কারণ এর কারণটা হচ্ছে দেখো, একটু বলে রাখি, আমরা যারা পড়াই এডুকেশনের প্ল্যাটফর্মে, আমরা মূলত সবাই হচ্ছে কি অ্যাডমিশনের টিচার। তুমি যারা আমাকে দেখছো, তোমার মহসিন ভাইয়া, তোমার আলিফ ভাইয়া, তোমার হাবিব ভাইয়া, আমরা সবাই অ্যাডমিশনের ক্লাস নেই। সো আমরা কিন্তু এইচএসসিতে তোমাদের যে ক্লাসগুলো নেই, এর কারণটা হচ্ছে দেখো, তুমি সেম টিচার কোনো প্ল্যাটফর্মে তুমি পাবা না, অ্যাডমিশন আর এইচএসসি সেম টিচার, আলাদা আলাদা টিচার পাবা। সো এর কারণটা হচ্ছে আমরা এইচএসসি তো কেন পড়াই, আমরা কেন পড়াই, এর রিজনটা হচ্ছে আমরা জানি অ্যাডমিশনে তুমি এইচএসসির পর তোমার এই অ্যাডমিশনের সময়টা আসবে, পিরিয়ডটা আসবে, সেই সময় তুমি কোন কোন জায়গায় বাধা মানে ল্যাকিংস থাকবে তোমার। সো এইচএসসি থেকেই যদি আমি তোমাদেরকে, তোমার অ্যাডমিশনে যদি আমি পড়াবো, এইচএসসি থেকে যদি আমি তোমাকে গাইড করি, আমি তোমাকে পড়াই, তাহলে এটা ওয়ান কাইন্ড অফ তোমার জন্য একটা বোনাস না, বোনাস পয়েন্ট না। এর রিজনটা হচ্ছে কি, কারণ আমি জানি তুমি অ্যাডমিশনে গিয়ে তোমার কোন জায়গায় ঝামেলা হবে। সো আমি যখন পড়াচ্ছি তখন তো আমি অ্যাডমিশনের টাচ আপ রাখবো এখানে। সো অ্যাডমিশনের পড়াও কিছু তোমাকে আইডিয়া দিতে থাকবো, যতদিন তোমাদেরকে আমি পড়াবো এইচএসসিতে, ততদিন আমি তোমাদেরকে কি অ্যাডমিশনের ধারণা দিব। সো অ্যাডমিশনের ধারণা তুমি এখন থেকে যদি তোমাকে আমি দিতে পারি, তোমার সামনে গিয়ে তুমি যে 2.5 থেকে 3 মাস সময় পাবা, সেই সময়টাতে তুমি ঢাবির জন্য একটা ভালো প্রিপারেশন নিতে পারবা। ঢাবি বলো, জাবি বলো, রাবি বলো, চবি বলো, গুচ্ছ বলো, যে কোনো ইউনিভার্সিটির জন্য আমি তোমাকে এখন থেকেই তৈরি করতে পারবো। সো এই জন্য আমি বলছিলাম যে এইচএসসি থেকেই তুমি যদি আমাদের সাথে থাকো, ইনশাল্লাহ অ্যাডমিশনে তুমি একটা ভালো রেজাল্ট অবশ্যই করবে। পাশাপাশি এইচএসসি বোর্ড পরীক্ষা তোমার A+টা আমি নিশ্চিত করতে পারি বাংলা ইংলিশ আইসিটির ক্ষেত্রে। ওকে, যেহেতু আমরা বাংলা ইংলিশ আইসিটির কোর্স প্রোভাইড করছি আপাতত। আসো পরবর্তীতে যাই কি আছে, কবিতার ছন্দ। সোনার তরী কবিতাটি মাত্রাবৃত্ত ছন্দে রচিত। আচ্ছা, অ্যাকচুয়ালি এটা একটু বলি, অনেক বইতে এটা অক্ষরবৃত্ত ছন্দ দেওয়া আছে। ওকে, অনেক বইতে এটা অক্ষরবৃত্ত ছন্দ দেওয়া আছে। আর কবিতাটা দেখতেও অক্ষরবৃত্ত ছন্দের মতো মনে হলেও অ্যাকচুয়ালি এটা অক্ষরবৃত্ত ছন্দ নয়, এটা হচ্ছে কি মাত্রাবৃত্ত ছন্দ। এখন কোশ্চেন জাগতে পারে যে ভাইয়া ছন্দ কি? এই যে মাত্রই বললাম অ্যাডমিশনের কথা, রাইট? এই ছন্দ হচ্ছে তোমার মাত্রাবৃত্ত, অক্ষরবৃত্ত, তারপর হচ্ছে তোমার
আরো ছন্দ হচ্ছে 3 প্রকারের। সো 3 প্রকারের মধ্যে মাত্রাবৃত্ত ছন্দ হচ্ছে সোনার তরী কবিতাটা রচিত। আর এই যে ছন্দ হচ্ছে ছন্দের মাত্রাবৃত্ত ছন্দ হচ্ছে কয় মাত্রা? 6 যোগ 6 যোগ 6 যোগ 2 মাত্রার। ওকে, সো এই যে অমিত্রাক্ষর ছন্দ রয়েছে অক্ষরবৃত্ত, মাত্রাবৃত্ত, সো এগুলো নিয়ে হচ্ছে আমরা অ্যাডমিশন আলোচনা করব, কারণ এগুলো সেখানকার পড়া, এখানকার পড়া না। ওকে, এরপর আসো পরবর্তীতে যাই। রচনা। কবিতাটি কবি লিখেন কুষ্টিয়া জেলার শিলাইদহে পদ্মা বোটে বসে 1891 সালে 1298 বঙ্গাব্দে। একটু এইটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট, এইটা অবশ্যই একটু দেখতে হবে, তোমাদেরকে মনে রাখতে হবে, মাথায় রাখতে হবে জিনিসটা। আসো অ্যাকচুয়ালি কি কবিতাটা হচ্ছে কবে রচনা করা হয়েছে, কবিতাটা কবে প্রকাশকাল, প্রকাশকাল এন্ড রচনাকাল এই দুইটা কি দেখো। রচনা আর প্রকাশকালের মধ্যে ডিফারেন্স কি? রচনাটা হচ্ছে করিম বলছে আসসালামু আলাইকুম, কেমন আছেন ভাই? ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি। ওকে, আর্থকুইক কি ভূমিকম্প হয়েছে? ওকে, মিম বলছি ইনশাল্লাহ ভাই আপনাদের সাথে আছি, অ্যাডমিশনে থাকবো। ওকে, ইনশাল্লাহ, বেস্ট অফ লাক। আসো, সো প্রকাশকাল এন্ড রচনাটা কি? রচনাটা হচ্ছে সাপোজ মনে করো তুমি একটা কবিতা লিখছো আজকে, কবে? আজকে কয় তারিখ? আজকে হচ্ছে 29 মে 2024। ওকে, 29 মে 2024 তুমি আজকে একটা কবিতা লিখছো, মানে একদম কমপ্লিট করছো। এখন তুমি এই কবিতাটা চাচ্ছ কি পত্রিকায় দিতে কিংবা একটা বইয়ের মধ্যে দিতে। সো সেটা কবে দিলা? মনে করো সেটা হচ্ছে তুমি পত্রিকায় দিলা, পত্রিকা সেটা কবে প্রকাশিত হয়েছে? মনে করো 1 জুন 2024। ওকে, এই যে তুমি কবে রচনা করছো? 29 তারিখ। এইটা হচ্ছে রচনা, এটা হচ্ছে রচনাকাল, এটা হচ্ছে রচনাকাল। আর কবে পত্রিকায় প্রকাশিত হয়েছে? 1 জুন 2024। এইটা হচ্ছে প্রকাশকাল। ওকে, এটা হচ্ছে কি প্রকাশকাল। সো এই যে রচনা এন্ড প্রকাশকালের মধ্যে পার্থক্যটা বুঝতে পারছো? অর্থাৎ যেদিন রচনা করা হয়েছে, যেদিন কবিতাটা লেখা শেষ হয়েছে সেটা হচ্ছে রচনাকাল, আর যেদিন কবিতাটা পাবলিশ হয়েছে, প্রকাশিত হয়েছে সেটা হচ্ছে কি প্রকাশকাল। ওকে, আশা করছি সবাই ক্লিয়ার। ঠিক আছে, সাউন্ডে কোনো প্রবলেম নাই, তুমি হেডফোন ইউজ করতে পারো যদি তোমার প্রবলেম হয়ে থাকে। ওকে, এটা কি ফ্রি ক্লাস? হ্যাঁ, এটা ফ্রি ক্লাস। ওকে, ফ্রি ক্লাস হয়তো বা আজকেই শেষ বা আগামীকালেই শেষ। 25-এর জন্য তোমরা ফ্রি ক্লাস, যদি তোমাদের রেসপন্স ভালো থাকে 25-এর জন্য আরো এক সপ্তাহ ফ্রি ক্লাস আমরা দিব, তবে সেটা ডিপেন্ড করে তোমাদের রেসপন্সের উপর। ওকে, আসো, সো কবিতাটা কবি কবে লিখেন? সোনার তরী কবিতাটা লিখেন হচ্ছে কুষ্টিয়া জেলায় শিলাইদহে পদ্মা বোটে বসে 1891 সালে। অর্থাৎ কত সালে রচনা হয়? 1891 সালে। যদি ফর এক্সাম্পল তোমার এমসিকিউতে আসতে পারে, এটা ভাইয়া বোর্ড পরীক্ষাটা আসতে পারে যে সোনার তরী কবিতাটি কত সালে রচনা করা হয়, অ্যান্সার কি 1891 সালে। বা কত বঙ্গাব্দে রচনা করা হয়? 1298 বঙ্গাব্দে। সোনার তরী কবিতাটি কবে প্রকাশিত হয়? 1894 সালে কবিতাটি প্রকাশিত হয়। ওকে, রচনা হয় 1891, প্রকাশিত হয় 1894। ওকে, আসো 24-এর নাই ভাই কোনো ক্লাস? এইচএসসি এই সোনার তরী কি তোমার সিলেবাস নাই? অবশ্যই আছে, তো তোমার ক্লাস ওইটা 24, 25, 26 সবার সিলেবাস আছে, সবারই ক্লাস এইটা। ওকে, চরণ কি? স্তবক আছে কয়টা? 6টা। প্রতি স্তবকে লাইন আছে 7টা। কবিতার মোট লাইন কয়টা বা চরণ সংখ্যা কয়টা? 42টা। ওকে, 6টা স্তবক, আর স্তবকে প্রতি স্তবকে লাইন হচ্ছে 7টা করে, মোট লাইন হচ্ছে 42টা। ওকে, মোট লাইন কয়টা? 42টা। এই জিনিসটা তোমার অ্যাডমিশনের জন্য অনেক ইম্পর্টেন্ট। এর রিজন হচ্ছে যদি আসতে পারে সোনার তরী কবিতার স্তবক সংখ্যা কয়টা, অ্যান্সার কি 6টা। সোনার তরী কবিতা প্রতি স্তবকে কয়টি লাইন আছে? 7টি। বা আসতে পারে সোনার তরী কবিতার মোট চরণ সংখ্যা কতটি, অ্যান্সার হচ্ছে কি 42টি। ক্লিয়ার সবাই? ওকে, আসো এরপর চলে যাই চরিত্র বিশ্লেষণে। আমরা চলে যাই কৃষক ও মাঝি। ওকে, চরিত্র বিশ্লেষণ। এখানে দুইটা চরিত্র আছে, একটা হচ্ছে কি কৃষক আর একটা হচ্ছে কি মাঝি। সো তাদের চরিত্র সম্পর্কে আমরা জেনে নেই। সোনার তরী কবিতায় একজন কৃষককে পাওয়া যায়। এই কৃষক দীর্ঘদিন ধরে অক্লান্ত পরিশ্রম করে যে ফসল উৎপাদন করে তা সোনার তরীতে তুলে দিতে দিয়ে শূন্য নদীর তীরে নিঃসঙ্গ অবস্থায় পড়ে থাকেন। সোনার তরীতে সোনার ধানের স্থান হলেও কৃষকের ঠাঁই হয় নাই। রূপকের আড়ালে এখানে শিল্প স্রষ্টাকে বোঝানোর জন্য কৃষক চিত্রটি অঙ্কিত হয়েছে। মহাকাল রূপী মাঝির সোনার তরীতে সোনার ধান রূপী মানুষের সৃষ্টকর্মে স্থান হয়, কৃষক রূপী শিল্প স্রষ্টার স্থান হয় না। মূলত এটা বুঝাইছে কি সেটা আমি একটু বলি। দেখো, এই তো এতক্ষণ যা ছিল আমি জাস্ট লাস্ট লাইন দেখাই তোমাদেরকে। মহাকাল রূপী মাঝির মানে মহাকাল রূপী মাঝির সোনার তরীতে। মহাকাল রূপী মাঝি মানে হচ্ছে এখানে ওয়ান পয়েন্ট বুঝাইছে
প্রবাহমান সময়টাকে, ওকে, প্রবাহমান সময়টাকে। এই প্রবাহমান সময়তে সোনার ধান রূপী মানুষের সৃষ্টিকর্ম, সোনার ধান কি তোমার কবির হচ্ছে কি উপন্যাস, নাটক, প্রবন্ধ, কবিতা, এইগুলা। সো সময়ের সাথে সোনার তরীতে মানে সময়ের প্রবাহমান সময়কে তোমার সোনার ধান রূপী মানুষের সৃষ্টিকর্মের স্থান হয়। মানে মানুষ যে যা যা হচ্ছে রচনা করছে, সৃষ্টি করছে, সেইগুলো হচ্ছে কি প্রবাহমান সময়ের সাথে সাথে যেতে থাকে, সামনের দিকে এগোতে থাকে। কিন্তু কৃষক রূপী শিল্প স্রষ্টার স্থান হয় না। এর মানে কি? মানে হচ্ছে মানুষ তো মরণশীল, তো মানুষ তো সময়ের সাথে সাথে যেতে পারবে না, প্রতি প্রজন্মের পর প্রজন্ম বেঁচে থাকতে পারবে না, কোনোটা নির্দিষ্ট সময় এসে তাকে মরতে হবে, মৃত্যুবরণ করতে হবে। তো এই যে কৃষক রূপী শিল্প স্রষ্টার স্থান হয় না মিন্স মানে কি, তা সময়ের সাথে তার সৃষ্টিকর্মগুলো পরবর্তী প্রজন্মে পৌঁছালেও যে সৃষ্টি করছে, যে সৃষ্টিকর্মগুলো রচনা করছে, তা সে নিজে পরবর্তী প্রজন্ম পর্যন্ত যেতে পারে না, কারণ তাকে একটা সময় নির্দিষ্ট সময় এসে মৃত্যুবরণ করতে হয়েছে। ওকে, আশা করছি সবাই ক্লিয়ার এইটুকু। ওকে, আশা করছি এইটুকু সবাই ক্লিয়ার। আরেকটু জিনিস আরেকটু বলে রাখি, তোমরা যারা এইচএসসি 25 ব্যাচে আছো ভাইয়া, তোমাদের ডাবল ইবিআই কোর্সের ভর্তি চলমান রয়েছে, দ্রুতই হচ্ছে ভর্তি হয়ে যাও, কারণ আগামীকালই অফারের লাস্ট ডেট। আর এই যে ডাবল ইবিআই কোর্সে এনরোল করতে যোগাযোগ করতে পারো, আমাদের এই যে ফেসবুক পেজটাতে মেসেজ করতে পারো, অথবা তুমি এই নাম্বারে কল করে ভর্তি হয়ে যেতে পারো। ওকে, আসো আমরা চলে যাই কিছু এমসিকিউ প্র্যাকটিসে। ওকে, আমরা কিছু এমসিকিউ প্র্যাকটিসে চলে যাই। সবাই একটু চেষ্টা করি আমরা 1 2 3 4 নাম্বারেও যদি দেখা যায়, 4 নাম্বার কি দেখা যায়? হ্যাঁ, 1 2 3 4 আমরা একটু সবাই চেষ্টা করি। ওকে, সবাই একটু অ্যানসার করো, দ্রুত সবাই একটু অ্যানসার করো। আর পিডিএফটা কিভাবে পাবা আমি কিন্তু এখনো বলি নাই। পিডিএফটা পেতে অবশ্যই ক্লাসের শুরু থেকে শেষ পর্যন্ত তোমাকে থাকতে হবে ক্লাসের মধ্যে, কারণ সবাই কি বলে পিডিএফ ভাই, কি পিডিএফ কিভাবে পাবো ভাইয়া, পিডিএফ কিভাবে পাবো বলেন না। সো পিডিএফ পাওয়ার যখন উপায় বলে দেই, তখন সে ক্লাস না করেই চলে যায়, ক্লাস না করে চলে গিয়ে সে যখন ওইখান থেকে পিডিএফটা ডাউনলোড করে নিয়ে সে হচ্ছে পড়তে থাকে, ক্লাস করে না। সো তুমি ক্লাস না করলে আমি তোমার পিডিএফ কেন দিব না। ওকে, আমার ইচ্ছা, আমি দিব না পিডিএফ। ওকে, 1 নাম্বার, ঘনবর্ষ শব্দটির মাধ্যমে কবিতায় কি বোঝানো হয়েছে? ওকে, আসো দেখি আমরা। এক দুই তিন চার, সবাই একটু দ্রুত অ্যান্সার করি আমরা। ওকে, একে এক এক সবাই একসাথে অ্যান্সার করো, একসাথে অ্যান্সার করো, একের এত, দুইয়ের এত, একসাথে অ্যান্সার করো, একটা না করে সবাই একসাথে করো। আতিক দিছে 1-এর ক, ওকে, আলামিন দিছে 1-এর ক, পারভিন দিছে 2-এর ঘ, করিম দিছে 1-এর এ ক, শাখাওয়াত দিছে 1-এর ক, সঞ্জনা দিছে 1-এর ক, মিম দিছে 1-এর ক, তারপর হচ্ছে নিধি দিছে 1-এর ক। বা সাউন্ড কম মনে হয়, সাউন্ড ঠিক আছে, তোমার হেডফোন ইউজ করো যদি তোমার কাছে সাউন্ড কম মনে হয়। আলামিন দিছে 1-এর ক, প্রিন্স দিছে 1-এর ক, ওকে, আবার আতিক অ্যান্সার করছে, সবাইকে একসাথে অ্যান্সার করি আমরা। ওকে, সিমি দিছে 2-এর ঘ। ওকে, আসো, ঘন বর্ষা শব্দটির মাধ্যমে কবিতায় মূলত কি বোঝানো হয়েছে? অ্যাকচুয়ালি এখানে তুমুল বর্ষা এবং বর্ষা প্রকৃতি 2 আর 4 তো হবেই না। ওকে, সো এই দুইটার মধ্যে কনফিউশন থাকতে পারে যে ভাইয়া বর্ষার প্রকৃতি হবে নাকি তুমুল বর্ষা হবে। ওকে, মূলত ঘন বর্ষা মিন্স কি, ঘন মানে অনেক বেশি, ঘন মানে অনেক বেশি না। তো তুমুল বর্ষা বোঝানো হয়েছে। ওকে, 1-এর ক। সো অনেকের কাছে এটা অনেক জায়গায় ঘ নাম্বার অ্যান্সার থাকে, তবে কারেক্ট অ্যান্সারটা কি এখানে 1-এর ক, অর্থাৎ তুমুল বর্ষা। ওকে, নিড পিডিএফ কিভাবে পাইতে হবে সেটা পরে বলবো। বাঁকা জল বলতে বাঁকা জল কোথায় খেলা করছে? ওকে, পরপারে, বিদেশে, ক্ষেতের দিকে, নাকি হচ্ছে খরস্রোতা নদীতে? কোনটা হবে অ্যান্সার? অ্যান্সার হবে কি ক্ষেতের চারিদিকে। বাঁকা জল কোথায় খেলা করছে? ক্ষেতের চারিদিকে। ওকে, পরপারে গ্রামখানি কিরূপ? আঁকা ছবির মতো, ধোঁয়াশার মতো, অস্পষ্ট, অপূর্ণ, কালো ও বিবর্ণ। ওকে, কালো ও বিবর্ণ। অ্যান্সার কি? 3-এর অ্যান্সারটা কি হবে সবাই একটু আমরা দেখি। 3-এর অ্যান্সারটা কি হবে সবাই একটু আমরা করি। ওকে, 3-এর অ্যান্সারটা কি হবে? পরপারে গ্রামখানি কিসের কিরূপ? ওকে, পরপারে গ্রামখানি কিরূপ সেটা একটু আমরা দেখি। অ্যান্সার কি? 3-এর হচ্ছে ক নাম্বার, আঁকা ছবির মতো।
নৌকার মাঝি কিভাবে চলে যায় ভরা পালে দ্রুত গতিতে পালবিহীন নৌকায় রিক্ত অবস্থায়? কোনটা? তোমার 4 এর অ্যান্সার কি হবে? নৌকার মাঝি কিভাবে চলে যায়? চারের অ্যান্সারটা আমরা একটু করি। কে বলছে? করিম বলছে কালো অভিবর্ণ না, পরপারে গ্রামখানি হচ্ছে আঁকা ছবির মতো। ওকে, আর নৌকার মাঝে কিভাবে চলে যায়? ভরা পালে চলে যায়, কোনো দিকে নাহি চায়। রাইট, সেটা আমরা কবিতাতে একটু পরে দেখতে পারবো। সোনারতরী কবিতায় স্রোতগুলো কেমন? তীক্ষ্ণ। অ্যান্সার কি? সোনারতরী কবিতায় স্রোতগুলো কেমন? তীক্ষ্ণ নাকি নিরুপায়? তীক্ষ্ণ, নিরুপায়, ক্ষুরধারা নাকি হচ্ছে বিচরিত? আচ্ছা, করো তো অ্যান্সার একটু। সোনারতরী কবিতায় স্রোতগুলো কিরকম, কিরকমের স্রোত সোনারতরী কবিতায়? সবাই একটু আমরা করি। সবাই একটু 5 এর অ্যান্সার করি আমরা। 5 এর অ্যান্সার কি হবে? সোনারতরী কবিতায় স্রোতগুলো কিরকম? পাঁচের 4 4 4। ওকে, আসো অ্যান্সার হচ্ছে কি দেখে যেন মনে হয় চিনিওয়ারে। হ্যাঁ, 5 এর 4 নাম্বারটা নাকি 2 নাম্বারটা? আচ্ছা, ঢেউগুলো নিরুপায়। অ্যান্সার কি? ঢেউগুলো নিরুপায়। কিন্তু আমার এখানে কি চাইছে? স্রোত কিরকম, স্রোত কিরকম। আর স্রোতটা হচ্ছে কি? ভরা নদী ক্ষুরধারা। দেখো, ভরা নদী ক্ষুরধারা খর পরশা। এখানে কিন্তু অনেকে অ্যান্সার দিচ্ছে কি ক্ষুরধারা। অ্যান্সারটা ভুল। ওকে, এখানে ভরা নদী ক্ষুরধারা মানে ধারালো নদীর স্রোতগুলো ক্ষুরধারার মতো, আর ঢেউগুলো কি নিরুপায়। যদি অ্যান্সার করতো, কোশ্চেন করতো যে ঢেউগুলো সোনারতরী কবিতায় ঢেউগুলো কেমন, তখন অ্যান্সার করতাম নিরুপায়। কিন্তু এখানে আমার চাইছি কি স্রোতগুলো কেমন, তা হচ্ছে কি ক্ষুরধারার মতো। ওকে, কারেক্ট অ্যান্সার কি ক্ষুরধারা, কারণ ভরা নদী ক্ষুরধারা। ক্ষুরধারা মিন্স কি? খুরের মতো ধারালো স্রোত। সেটা আমি একটু পরে ব্যাখ্যা দিচ্ছি। আসো চলে যাই আমরা কবিতার ব্যাখ্যায়। কারেক্ট আনসার সেখানে 4 নাম্বারটা। ওকে, গগনে গরজে মেঘ ঘন বর্ষা, কুলে একা বসে আছি নাহি ভরসা। গগন মানে কি? গগন অর্থ হচ্ছে আকাশ। গগন অর্থ হচ্ছে কি? গগন অর্থ হচ্ছে আকাশ। একজন বলছে ভাইয়া একটু ফাস্ট করেন। কেন, তোমার কি ঘরে বউ বাচ্চা আছে যে তোমার তারা আছে? তারা থাকলে তুমি যাইতে পারো। গগন মানে হচ্ছে কি? গগন মানে হচ্ছে আকাশ। গরজ মানে হচ্ছে কি? গর্জন করে। গরজ মানে হচ্ছে কি? গর্জন করা, গর্জন করে। ওকে, গর্জন করা। সো গগনে গরজে মেঘ মানে কি? আকাশে মেঘ গর্জন করে। ঘন বর্ষা, এখানে ঘন বর্ষা হচ্ছে বর্ষার প্রকৃতি বোঝাচ্ছে। ওকে, তুমুল বর্ষা
বর্ষার প্রকৃতি, মূলত কবিতায় বর্ষার প্রকৃতি বোঝাইছে, কিন্তু ঘন বর্ষার আক্ষরিক ভাবার্থ হচ্ছে তুমুল বর্ষা, কিন্তু আক্ষরিক অর্থে এখানে বর্ষার প্রকৃতিটা বুঝাইছে। মানে বর্ষাকালে আকাশে মেঘ গর্জন করে, কুলে একা বসে আছি নাহি ভরসা, মানে কৃষক রূপী যে কবি আছে সেই কবি কি কুলে মানে হচ্ছে কিনারায়। দেখো এই কুল, আমি এখানে দুইটা কুল দিচ্ছি, আসো প্রথমে আমি একটু বললাম একটু ব্যাখ্যা দিব। যেমন এই কুল অর্থ কি, ক দীর্ঘকাল্য এন্ড ক রস্যকাল্য, এই কুল অর্থ কি, এই কুল মানে হচ্ছে তট বা কিনারা, ওকে কিনারা, আর এই কুল মানে হচ্ছে বংশ, ওকে বংশ। সো এই যে কুলে দীর্ঘকার মিন্স কি কিনারায় নদীর পারে একা বসে আছে কি কৃষক রূপী কবি, নাই ভরসা, কোনো ভরসা পাচ্ছে না, কারণ তার সাহিত্যকর্ম বা তার ফসলগুলাকে নিয়ে, তার সৃষ্টকর্মগুলাকে নিয়ে যে নদীর তীরে সে একা বসে আছে, এগুলা নিয়ে সে কোনো ভরসা পাচ্ছে না, কি মাঝি আসবে কি আসবে না, যার কারণে কোনো ভরসা পাচ্ছে না। রাশি রাশি ভাড়া ভাড়া, একটু বলে রাখি, এই যে রাশি রাশি এবং ভাড়া ভাড়া এই দুইটা হচ্ছে কি নির্ধারক বিশেষণ, এই দুইটা হচ্ছে কি নির্ধারক বিশেষণ। যদি এমসিকিউ বলে রাখে অ্যাডমিশন টেস্টের জন্য তোমার অনেক কাজে লাগবে, তা হচ্ছে কি যদি তোমার কোশ্চেন আসে যে সোনার তরী কবিতায় নির্ধারক বিশেষণ কয়টি, অ্যান্সার কি দুইটি, একটা হচ্ছে রাশি রাশি আর একটা হচ্ছে ভাড়া ভাড়া। রাশি রাশি মিন্স হচ্ছে কি অনেক, প্রচুর, অনেক বা প্রচুর, আর ভাড়া ভাড়া হচ্ছে কি ধান রাখার পাত্র, ধান রাখার পাত্র। আমি কিন্তু অর্থ বলে দিচ্ছি, সো এমনও আসতে পারে যে তোমার পরীক্ষার হলে অর্থ আসতে পারে যে সোনার তরী কবিতায় ভাড়া অর্থ কি, অ্যান্সার কি ধান রাখার পাত্র। এরপর আসো ধান কাটা হলো সারা, মানে ফসলগুলোকে কেটে কাটা শেষ হয়ে গেছে, মানে সাহিত্য কর্মগুলো কি লেখালেখি সব শেষ হয়ে গেছে। দ্যাট মিনস কি এখানে ধান কাটা হলো সারা বলতে সাহিত্যকর্ম যে লেখালেখি শেষ হয়ে গেছে সেটা বুঝিয়েছে। ভরা নদী খুর দ্বারা, একটু আগে বলছিলাম খুর, আসো ছেলেরা এটার সাথে অনেক বেশি পরিচিত বা রিলেট করতে পারবা। চুল কাটতে গেলে নাপিতের কাছে চুল হচ্ছে কি যখন ফিনিশিং দেয়, এই যে কানের এই পাশ দিয়ে, পিছন দিয়ে, তারপর হচ্ছে এই পাশ দিয়ে, সো ওই যে একটা আছে না ব্লেড দেয়, ব্লেড দিয়ে হচ্ছে তোমার একটু ফিনিশিং দেয়, সেটাই হচ্ছে খুর, ওকে। সেই খুর মানে খুরের মতো ধারালো স্রোত, ভরা নদী খুর দ্বারা মিন্স কি খুরের মতো ধারালো স্রোত, ওকে। এরপর আসো খরপরসা, খরপরসা মানে কি কেউ বলতে পারবা, খরপরসা মানে কি কেউ বলতে পারবা, খরপরসা মানে হচ্ছে তোমার ধারালো বর্ষার মতো, ধারালো বর্ষার মতো, ওকে বর্ষার মতো মতো। একটু বলে রাখি ভরা নদী খুর দ্বারা খরপরসা, মানে নদী ভরা পানি আছে, ওকে, এই পানির স্রোতগুলা কি খুরের মতো ধারালো এবং বর্ষার মতো, খুর এবং বর্ষার মতো কি ধারালো, ওকে। সো বর্ষা কোনটা, এই যে এটা হচ্ছে বর্ষা, ওকে, এই যে এইটা হচ্ছে বর্ষা, দেখবা এই যে তোমার এই যে এটা হচ্ছে বর্ষা, ওকে, মানে একদম তীক্ষ্ণ একটা মাথা থাকে, সেটাই হচ্ছে কি বর্ষা। কাটিতে কাটিতে ধান এলো বর্ষা, এইটার মূলত আক্ষরিক অর্থটা কি আর ভাবার্থটা কি আমি একটু বলে দিই। দেখো আক্ষরিক অর্থটা হচ্ছে বর্ষাকালে প্রচন্ড মেঘ গর্জন করছে, এদিকে নদীর কুলে একা বসে আছে এক কৃষক, সে কোনো ভরসা পাচ্ছে না, কারণ সে বোঝা বোঝা ধান কেটে রেখে দিয়েছে, খুরের মতো স্রোত ধারালো বর্ষার গতিতে চলছে, এই জন্য কবি ভীষণ চিন্তিত হয়ে পড়ছেন। এর ভাবার্থটা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর সারা জীবন অনেক কিছু লিখে গিয়েছেন, ওকে। রবীন্দ্রনাথ ঠাকুর কি সারা জীবন অনেক কিছু লিখে গিয়েছেন, জীবনের প্রায় শেষ সময়ে এসে তিনি হচ্ছে অনুভব করতে পারছে যে এই সাহিত্য কর্মগুলোকে কি তাকে পরবর্তী প্রজন্ম পর্যন্ত নিয়ে যেতে হবে, পরবর্তী প্রজন্মের কাছে পৌঁছে দিতে হবে। সো এইটা নিয়েই তিনি চিন্তিত আছেন যে এখন তিনি তার সাহিত্যকর্মগুলোকে কিভাবে পরবর্তী প্রজন্ম পর্যন্ত পৌঁছে দিবেন। লাইক কৃষক যেমন চিন্তিত হয়ে আছে তার ফসলগুলোকে নিয়ে নদীর তীরে বসে চিন্তিত হয়ে আছে যে তার ফসলগুলোকে তিনি কিভাবে নদীর ওপারে বা হচ্ছে কোথাও নিয়ে যাবেন, মাঝির কাছে তুলে দিবেন, তেমনি রবীন্দ্রনাথ ঠাকুর তার সাহিত্য কর্মগুলোকে নিয়ে চিন্তিত হয়ে আছেন যে কিভাবে তিনি এটা পরবর্তী প্রজন্মের পর্যন্ত পৌঁছে দিবে, ওকে। আসো একখানি ছোট ক্ষেত আমি একলা, এইখানে একটু আগে আমি পড়াইছিলাম ছোট ক্ষেত মানে কি ভাইয়া, ছোট ক্ষেত মানে হচ্ছে পৃথিবী, ওকে, ছোট ক্ষেত বলতে বুঝিয়েছে পৃথিবী, আমি একলা মানে হচ্ছে কবি বা কৃষক একা বসে আছে, ওকে। সো তিনি যেই স্থানটাতে বসে আছেন তার এক স্থান, তার সেখানে কি একটা ছোট ক্ষেত, মানে ছোট ক্ষেতটা বলতে এখানে পুরো পৃথিবীটাকে বুঝিয়েছে, আর সেই পৃথিবীতে তিনি হচ্ছে কি একা আছেন। চারিদিকে বাঁকা জল করিছে খেলা, বাঁকা জল মিন্স কি কাল স্রোতের প্রতীক, ওকে। বাঁকা জল মানে কি বুঝেছিলাম ভাইয়া, কাল স্রোতের প্রতীক, ওকে। আর এই যে বাঁকা জল, চারিদিকে বাঁকা জল করিছে খেলা, পরপারে দেখি আঁকা তরি ছাওয়ায় মশি মাখা, গ্রামখানি মেঘে ঢাকা প্রভাত বেলা,
পরপারে সে কি দেখছে, পরপারে দেখছে আঁকা একটা ছবির মতো তরু ছায়া মসি মাখা। তরু ছায়া মসি মাখা বলতে কি বুঝাইছে বলতে পারবা কেউ? তরু ছায়া মসি মাখা বলতে কে কি বুঝিয়েছে, কেউ কি বলতে পারবা? ওকে, তরু ছায়া মসি মাখা বলতে মেঘের কালো মানে মেঘাচ্ছন্ন যে গ্রামটা দেখা যাচ্ছে সেই গ্রামটা গাছের ছায়ায় একদম ছেয়ে আছে। ওকে, মেঘাচ্ছন্ন যে গ্রামটা দেখা যাচ্ছে সেই গ্রামটা গাছের ছায়ায় কি একদম ছেয়ে আছে। গ্রামখানি মেঘে ঢাকা প্রভাত বেলা, মানে সকালবেলা কি গ্রামখানি মেঘে ঢেকে আছে। এপারেতে ছোট ক্ষেত আমি একলা, এটা বলতে বুঝেছে পৃথিবীতে সবাই একা আসে আবার একাই চলে যায়। দেখো একটু বলে রাখি, তুমি যদি কবিতার ভাবার্থগুলা ভালো করে আমি যেভাবে বুঝাচ্ছি তুমি ধরতে পারো, তুমি সিকিউতে ভালো নম্বর তুলতে পারবা, ভালো মার্কস তুলতে পারবা। কারণ সিকিউতে ভালো মার্কস তোলার জন্য তোমাকে কবিতার ভাবার্থটা বুঝতে হবে। আর তুমি যদি কবিতার ভাবার্থ বুঝো তুমি অবশ্যই অনেক সুন্দর করে ভালোভাবে লিখতে পারবে। এই কারণে আমি ভাবার্থটা লিখে দিচ্ছি, তোমাদেরকে দেখাচ্ছি। সো অনেকে হচ্ছে কি ভাবার্থ বোরিং মনে হতে পারে, চলে যাচ্ছে, চলে যাক, কোনো সমস্যা নাই। যারা আছো তারা একটু মনোযোগ দিয়ে করো। ওকে, আসো। পৃথিবীতে সবাই একাই আসে আবার একাই চলে যেতে হয়। সময়ের দ্রুতগামিতা, এই যে সময়ের দ্রুতগামিতা, কাল স্রোতের প্রতীক কি? বাঁকা জল। ওকে, সো এই যে সময়টাকে বুঝাইছে কিসের সাথে তুলনা করা হয়েছে? বাঁকা জলের সাথে। কাল সময়ের দ্রুতগামিতা কবিকে চিন্তিত করে ফেলেছে। এই যে সময়ের অতল গহ্বরে তিনি এবং তার সাহিত্যকর্ম হারিয়ে যাবে কিনা তিনি ভাবছেন। হয়তো মৃত্যুর পরের জীবনটা গাছের ছায়া ও মেঘে ঢাকার মতো অনেক সুন্দর। এখানে মেঘে ঢাকা বলতে কবি বুঝিয়েছেন ভয়ঙ্কর পরিবেশ। তিনি নিজেকে এই পৃথিবীতে বা চিন্তার জগতে খুব একা মনে করছেন। ওকে, সেইটা হচ্ছে এই চরণটার ভাবার্থ। আসো পরবর্তীতে যাই। গান গেয়ে তরিবে কে আসে পারে। ওকে, সো গান গেয়ে তরি মিন্স কি? তরি মানে হচ্ছে নৌকা। সো গান গেয়ে নৌকা বে কে পারের দিকে আসে। পারে মিন্স হচ্ছে কি? এখানে কিনারাই বুঝাচ্ছে। ওকে, তট বুঝাচ্ছে। দেখে যেন মনে হয় চিনি উহারে, ভরা পালে চলে যায় কোনো দিকে নাহি চায়, ঢেউগুলো নিরুপায় ভাঙে দুধারে। ওকে, সো গান গেয়ে একজন মাঝি কি নৌকা বাইছে, সো বেগ কিনারার দিকে আসছিল। সো তিনি হচ্ছে কি ভরা পাল, মানে তার পালটা, নৌকার পালটা মেরে সে চলে যাচ্ছে, কোনো দিকে চাচ্ছে না। এই আমি আমার মতো সখী রে, ওকে, মানে কি সাম্পান গো না জানি কি গানটা আছে না, ওই গানটাকে তিনি হচ্ছে চলে যাচ্ছে। সো তিনি কোনো দিকে চাচ্ছে না। আর তার ঢেউগুলা নিরুপায় মিন্স কি? তার নৌকার, এই যে নৌকা, সাপোজ মনে করো এটা হচ্ছে কি নৌকা। ওকে, এটা হচ্ছে নৌকা। সো এই নৌকার দুধারে, নৌকার এই যে কিনারার মধ্যে, নৌকার কিনারার মধ্যে যে ঢেউগুলো আছড়ে পড়ে, সেই ঢেউগুলো কি নিরুপায় হয়ে নৌকার দুধারে আছড়ে পড়ে। ওকে, সো ঢেউগুলি নিরুপায় ভাঙে দুধারে। এই দুধারে মানে কি? নৌকার দুই ধারে, দুই কিনারায় ঢেউগুলি যে আছড়ে পড়ে সেগুলো কি নিরুপায়। দেখে যেন মনে হয় চিনি উহারে, এটার মানে হচ্ছে কবি কল্পনার সেই সোনার তরী ভরা পালে চলে এসেছে। ওকে, সো কবি কল্পনা করছিল তার সাহিত্য কর্মগুলোকে কিভাবে ভবিষ্যৎ প্রজন্ম পর্যন্ত নিয়ে যাবে। সো এইটা কল্পনা করতে করতে দেখলো যে তার সেই সোনার তরী, সেই কল্পনার সোনার তরী, যেই তরীতে তার সাহিত্য কর্মগুলোকে পৌঁছে দিবে, সেই তরীটা চলে এসেছে। কবি সেই মাঝিকে, মাঝি মিন্স হচ্ছে এখানে প্রবাহমান সময়টাকে বোঝানো হয়েছে, অর্থাৎ যে সময়টা চলতে থাকে, কারোর জন্য থেমে থাকে না। সো কবি সময়টাকে চিনে ফেলছে। ওকে, কোন সময়ে তার সাহিত্য কর্মগুলাকে দিয়ে দিতে হবে বা বিলিয়ে দিতে হবে পরবর্তী প্রজন্মের কাছে, সেই সময়টা কবি হচ্ছে কি আইডেন্টিফাই করতে পারছে বা হচ্ছে চিনে ফেলেছে। সেই মাঝি শুধু, মানে মাঝি মিন্স কি? সময় শুধু বেয়েই চলছে, কোনো দিকে তাকায় না। সময় কি কারোর জন্য থেমে থাকে? থেমে থাকে না। অর্থাৎ সেই সময়টাকে নিজের মতো এগিয়ে যাচ্ছে, কোনো দিকে তাকাচ্ছে না, কোনো দিকে কারোর জন্য থামছে না। নিরুপায় ঢেউয়ের মতো শুধু স্মৃতি রেখে যায়, কখনো পিছনে ফিরে তাকায় না। ওকে, ঠিক আছে। আচ্ছা, এরপর যাই। ওগো তুমি কোথাও যাও কোন বিদেশে। ওকে, কবি মাঝিকে, মানে সময়টাকে, কৃষক সময়কে, মাঝিকে কি জিজ্ঞেস করছে, বা কবি সময়কে কোশ্চেন করছে যে ওগো তুমি কোথা যাও কোন বিদেশে, বারেক ভিড়াও তরি কুলেতে এসে। বারেক মিন্স এখানে নৌকা বোঝানো হয়েছে। ওকে, বারেক মানে কি? নৌকা। তরি হচ্ছে কি? তো কিনারা। ওকে, তরি হচ্ছে কি? কিনারা, সরি, তরি হচ্ছে তোমার মাই মিস্টেক, তরি হচ্ছে নৌকা, বারেক হচ্ছে একবার। ওকে, বারেক হচ্ছে কি? একবার, আর তরি হচ্ছে কি তোমার নৌকা। ওকে, বারেক অর্থ হচ্ছে একবার, আর তরি হচ্ছে নৌকা। ওকে, নৌকা। সো বারেক ভিড়াও তরি কুলেতে এসে, একবার নৌকাটা কুলেতে এসে একটু থামাও। কবি বলছে যেও যেতে চাও, যারে খুশি তারে দাও, শুধু তুমি নিয়ে যাও ক্ষণিক হেসে। ওকে, কবি বলতেছে
তুমি যেখানে খুশি সেখানে যাও, আমার ধানগুলো তুমি যারে খুশি তারে দাও, শুধু একবার নিয়ে যাও, মানে শুধু এগুলো একটু নিয়ে যাও, একটু ছোট্ট একটা হাসি দিয়ে। ওকে, আমার সোনার ধান কুলেতে এসে, মানে তুমি আমার সোনার ধান মানে মিন্স কি সাহিত্য কর্মগুলা কিনারায় এসে, নদীর কিনারায় এসে জাস্ট একবার নিয়ে যাও, নিয়ে গিয়ে তুমি যারে খুশি তারে দাও, যারে খুশি তারে নাও, যেখানে খুশি সেখানে যাও, অর্থাৎ জাস্ট আমার সোনার ধান বা সাহিত্য কর্মগুলা একটু নিয়ে যাও তোমার সাথে। ওকে, এটা বোঝাইছে। এরপর আসো পরবর্তীতে যাই। নেটওয়ার্ক ডিস্টার্ব করছে ভাইয়া, নেটওয়ার্কটা তো অলরেডি তোমার বৃষ্টির পর থেকেই ডিস্টার্ব করছে। ওকে, আসো। সো এইটা মানে কি, কবি মাঝিকে, মাঝি হচ্ছে কি মহাকাল, মানে সময়কে জিজ্ঞাসা করছে যে কোথায় যাওয়া হচ্ছে এবং অনুরোধ করছে যেন একবারের জন্য হলেও কবির তীরে এসে নৌকা একটুখানি থামায়। কবি মাঝিকে মিন্স সময়কে বলছেন যে তোমার যেখানে খুশি যাকে খুশি নিয়ে যাও, শুধু আমার সোনার ধান মিন্স হচ্ছে সাহিত্য কর্মগুলা একটু নৌকায় করে নিয়ে যাও। অর্থাৎ সময়ের এই স্রোতে অন্যদের পাশাপাশি আমার সৃষ্টি কর্মগুলো যেন পৃথিবীতে বেঁচে থাকে। ওকে, সো কবি এটা বোঝাইছে। আসো, হ্যাঁ বারেক মানে একবার, আমার মিস্টেক ছিল, আমি পরে সলভ করে দিয়েছি সেটা। আসো, যত চাও তত লও তরণী পরে। তরণী অর্থ কি বলতে পারবা? যত চাও তত লও তরণী পরে, তরণী অর্থ কি বলতে পারবা? কেউ কি বলতে পারবা তরণী অর্থ কি? একটু কমেন্ট করো সবাই, সবাই একটু কমেন্ট করো। ওকে, তরণী মিন্স হচ্ছে কি নৌকা। ওকে, তরণী মানে হচ্ছে কি নৌকা। যত চাও তত লও তরণী পরে, মানে তোমার যত খুশি আমার সৃষ্টিকর্মগুলো যত খুশি তত নিয়ে যাও তরণী পরে, মানে নৌকায় ভরে। আর আছে, আর আছে কোশ্চেন করছে, আর নাই দিয়েছি ভরে, মানে মাঝি অর্থাৎ সময় কোশ্চেন করছে আর আছে, কবি উত্তর কি আর নাই দিয়েছি ভরে, মানে আর নাই সব ভরে দিয়েছি নৌকায়। এতকাল নদী কূলে জাহাল হয়ে ছিনু ভুলে সকলেই দিলাম তুলে থরে বিথরে। ওকে, এতকাল নদী কূলে মানে নদীর কিনারায় এতকাল ছিলাম যে জাহাল হয়ে ছিনু ভুলে, মানে যা নিয়েছিলাম, যা নিয়ে নদী কূলে এতদিন ছিলাম, সকলেই দিলাম তুলে, সব তুলে দিয়েছি থরে ভিতরে। মিন্স কি সুবিন্যস্ত ভাবে, সাজানো ভাবে, সুবিন্যস্ত ভাবে, সুবিন্যস্ত ভাবে। ওকে, মানে একদম সাজিয়ে গুছিয়ে সুবিন্যস্ত ভাবে। থরে ভিতরে মিন্স কি সুবিন্যস্ত ভাবে। এখন আমারে লহ করুণা করে, মানে মাঝিকে এখন কবি বলছে কি দয়া করে, করুণা মিন্স কি দয়া, দয়া করে এখন আমাকেও নাও। ওকে, এরপর আসো, কবি মাঝিকে বলছেন যত খুশি আমার এ ফসল তুমি তোমার নৌকায় উঠিয়ে নাও, এবং কৃষক তার সকল ফসল স্তরে স্তরে নৌকায় তুলে দেয়। তখন মাঝি কৃষককে জিজ্ঞেস করে আর কোনো ফসল কি বাকি আছে? এই যে আর আছে, ওকে, নৌকায় উঠানোর। তখন কৃষক এতদিন যা কিছু ছিল অর্জিত ফসল মানে সাহিত্যকর্ম সবকিছুই তোমার নৌকায় তুলে দিলাম, এটা বলছে। এই যে আর নাই দিয়েছি পরে, সব তুলে দিয়েছি, এখন দয়া করে আমাকেও তুমি তোমার নৌকায় তুলে নাও। ওকে, এটাই বলছে। এর পরবর্তী চলনগুলোতে যাই। ঠাই নাই, ঠাই নাই, ঠাই মিন্স কি স্থান, ঠাই মিন্স কি স্থান, ঠাই মানে হচ্ছে স্থান। ঠাই নাই, ঠাই নাই, ছোট সে তরি। ওকে, এই ছোট তরিতে, ছোট নৌকায় আর জায়গা নাই, তার স্থান নাই, আমারই সোনার ধানে গিয়েছে ভরি। ওকে, মানে তোমার কবি মাঝি বলছে যে তোমারই সোনার ধানে সব জায়গা ভরে গেছে, অর্থাৎ এখানে যে আমারই সোনার ধান বলতে কবি দেখতেছে যে তার আর জায়গা নেই, অর্থাৎ তার যে সোনার ধানগুলো, তার যে সৃষ্টিকর্মগুলো, সেই সৃষ্টিকর্মেই নৌকাটা ভরে গিয়েছে। শ্রাবণ গগন গিরে, গগন মিন্স কি আকাশ, অর্থাৎ শ্রাবণের আকাশে, আকাশ শ্রাবণের আকাশে ঘন মেঘ ঘুরে ফিরে। শ্রাবণের আকাশে মানে শ্রাবণ মাসের আকাশে কি ঘন ঘন মেঘগুলো কি আকাশের চারিদিকে ঘুরে ফিরে। শূন্য নদীর তীরে রোহিণী পরে। ওকে, রোহিণী মানে কি বলতে পারবা? রোহিণী মানে কি বলতে পারবা? রোহিণী মিন্স হচ্ছে ছিলাম। ওকে, ছিলাম, ছিলাম। সো যখন কবির সোনার ধানগুলা বা ফসলটা মাঝিকে নৌকায় তুলে দিয়েছে, তখন ও বলেছিল মাঝিকে যে আমাকেও একটু দয়া করে নিয়ে যাও, কিন্তু তার সাহিত্যকর্মগুলো এতই বেশি ছিল যে ওই তৈরিতে আর জায়গা হয় নাই। সো তাকে রেখেই, অর্থাৎ কৃষককে রেখেই মাঝি কি করছে, কৃষকের ফসলগুলোকে নিয়ে রওনা দিয়েছে। আর কৃষক কি শ্রাবণের ঘন যে মেঘের আকাশটা ছিল, সেই আকাশের নিচে শূন্য নদী মানে খালি নদীর পারে সে একা পড়েছিল, মানে বসেছিল। যাহা ছিল নিয়ে গেল সোনার তরী, অর্থাৎ তার যা ছিল তাকে রেখে তার যা ছিল সবকিছুই সোনার তরী নিয়ে গিয়েছে, এটাই বুঝিয়েছে। ওকে, অর্থাৎ কৃষকের এত ফসল ফলেছে যে মাঝির ছোট নৌকায় আর বিন্দু পরিমাণ জায়গাও নেই,
কৃষকের সোনার ধান পুরো নৌকায় ভরে ভরে দিয়েছে। শ্রাবণ মাসের আকাশে মেঘ জমেছে, সেই মেঘ ঘুরে ফিরে আসে কৃষকের সেই পরিবেশে একা পড়ে থাকে এবং কৃষক ভাবছে তার যা ছিল তা সোনার তরী নিয়ে গেল। ওকে, সো এইটা ছিল মূলত আমাদের কবিতার ব্যাখ্যা, ভাবার্থ। ওকে, আক্ষরিক অর্থ কি এবং ভাবার্থ কি দুইটাই আমি বুঝিয়ে দিয়েছি। আশা করছি সবাই ক্লিয়ার। যদি কারো কোনো কোশ্চেন থাকে আমাকে কোশ্চেন করতে পারো যে ভাই এই জায়গায় বুঝি নাই, ভাই এটা মানে কি, এটা কি বলছে, একটু কোশ্চেন করতে পারো। কারণ আমরা এখানে শিখতে এসেছি, সবাই আমরা জানতে এসেছি, আমরা শিখবো, আমরা জানবো। না পারলে কোনো সমস্যা নেই, আমাকে কোশ্চেন করতে পারো। ওকে, তবে আলতু বলতে কোশ্চেন করবে না। ওই যে একজন আছে ভাই একটু তাড়াতাড়ি পড়ান, তো তাড়াতাড়ি জায়গা, ঠিক আছে, আমার ক্লাসে এগুলো চলবে না। ওকে, ক্লাস শেষ, প্রায় এখনো শেষ হয় নাই। একটু আজকের ক্লাসে তোমরা শেয়ার করো না, তোমরা একটা কিপটা ফ্রি ক্লাস দিয়ে তারপরে তোমরা শেয়ার করো না, এত কিপটা তোমরা, ছি। ওকে, নেক্সট ক্লাসে আসবো, তবে নেক্সট ক্লাসে আসার জন্য কিছু শর্ত আছে। তোমরা নেক্সট ক্লাসে 500 জন আনতে পারবা কিনা, শেয়ার হোক মেনশন হোক, নেক্সট ক্লাসে 500 জন আনতে পারবা কিনা। ক্লাসটা কেমন লাগছে আগে ওইটা বলো। ক্লাসে এখনো শেষ হয়, আরো কিছু আছে। পিডিএফ এর জিনিসটা বলে দিবা। আচ্ছা ভাই, স্তবককে একজন কোশ্চেন করছে, দেখো এই যে যত চাও তত লও পর্যন্ত, করুণা করে পর্যন্ত, এখানে এইটুকু হচ্ছে একটা স্তবক। তুমি দেখবা কবিতায় হচ্ছে কি লেখা পর মানে স্তবক মানে ইয়া আছে, এইটুকু হচ্ছে একটা স্তবক। তারপর ঠাই নাই পর্যন্ত, সোনার তরী পর্যন্ত একটা স্তবক। ওকে, সো একটা জায়গা থেকে শুরু হয়, একটা জায়গায় শেষ হয়, এগুলোকে বলা হয় স্তবক। ওকে, এগুলো হচ্ছে স্তবক। আসো এমসিকিউতে আমরা চলে যাই। ও গো তুমি কোথা যাও কোন বিদেশে। 6 এবং 7 নম্বর এমসিকিউটা আমরা একটু পড়ি। 6 এবং 7 নম্বরটা একটু দেখি আমরা। সম্পদ বলছে ভাই একটু ধীরে ধীরে পড়া ভালো হয়। একটু একজন বলছে তাড়াতাড়ি পড়ে, এখন তুমি বলো ধীরে পড়াইতে, ঘটনা কি? ওকে, এখনো শেষ হয় নাই। সৃজনশীল আমি দেখাবো, তোমাদের হোমওয়ার্কও থাকবে, তোমাদের হোমওয়ার্ক থাকবে প্লাস সৃজনশীল আমি দেখাবো। ওকে, তোমাদের হোমওয়ার্ক থাকবে প্লাস সৃজনশীল দেখাবো, একটু অপেক্ষা করো। উপন্যাস নাটকের সামারাইজ চাই, দেখিয়ে দেবো আমি, সমস্যা নেই বাবা। আসো, ওগো তুমি কোথা যাও কোন বিদেশে। এখানে বিদেশ বলতে কি বুঝিয়েছে? অপরিচিত স্থান, পাশ্চাত্য দেশ, দেশের বাইরে, গ্রামের বাড়িতে। অ্যান্সার করো সবাই একটু। 6 এর অ্যান্সারটা কি হবে? ওকে, 6 এর অ্যান্সারটা কি হবে? অ্যান্সার কি? অপরিচিত স্থানে। বারেক অর্থ কি? বারেক অর্থ হচ্ছে একবার। ওকে, বারেক অর্থ কি? একবার। আসো পরবর্তীতে যাই। লেখকের সোনার ধানগুলো কিভাবে মাঝিকে নিতে আহ্বান জানিয়েছিলেন। ওকে, 8 আর 9 থরের ভিতরে শব্দের অর্থ কি? ওকে, 8 এর অ্যান্সার কি? হেসে বসে গেয়ে উপরে তুলে। অ্যান্সার কি? হেসে। ওকে, ক্ষণিক হেসে, রাইট, ওই যে ক্ষণিক হেসে। আর থরের ভিতরে অ্যান্সার কি? সাজিয়ে গুছিয়ে। ওকে, সাজিয়ে গুছিয়ে বা সুবিন্যস্তভাবে বা সাজানোভাবে। সৃজনশীল প্রশ্ন, এখানে একটা প্রশ্ন দেওয়া আছে প্লাস উত্তর দেওয়া আছে, তোমরা দেখে নিবা। এবং এরপর হচ্ছে আমি 2টা হোমওয়ার্ক দিই। তার আগে একটু বলে রাখি, এসএসসি 25 তোমরা যারা আছো, তোমরা কারা কারা এসএসসি 25 আছো একটু কমেন্ট করে জানাও, আমি দেখতে চাই এসএসসি 25 এর কে কে আছো। এসএসসি 25 এর যারা আছো, তোমাদের বাংলা ইংরেজি আইসিটি এর আমরা একটা ডাবল ইবিআই কোর্স লঞ্চ করেছি। সেটা হচ্ছে বাংলা ইংরেজি আইসিটি এবং অর্থনীতি অর্থাৎ ইকোনমিক্সের ফ্রি ক্লাস, সরি ইকোনমিক্সের একটা রেকর্ডেড ক্লাস। আর বাংলা ইংলিশ আইসিটি তুমি লাইভ ক্লাস পাওয়া টোটাল 110টা, বাংলা 30টা, ইংরেজি 40টা, আইসিটি 40টা।
বাংলার জন্য প্রথম এবং দ্বিতীয় পত্রের জন্য আমি থাকবো, আমি ইউসুফ আহমেদ, বাংলা ইনস্ট্রাক্টর আই এডুকেশন। আমি তোমাদের এইচএসসি এবং অ্যাডমিশনের ক্লাস নেই। আর ইংরেজির জন্য তোমাদের আলিফ ভাইয়া এবং মহসিন ভাইয়া থাকবে। মহসিন ভাই ইংরেজি দ্বিতীয় পত্র পড়াবে, আলিফ ভাই তোমাদের ইংরেজি প্রথম পত্র পড়াবে। আর আইসিটির জন্য তোমাদের হাবিব ভাইয়া থাকবে, সেখানে 40টা ক্লাস পাবো। টোটাল 110টা লাইভ ক্লাস পাওয়া তোমরা হচ্ছে বাংলা ইংলিশ আইসিটির। আর অর্থনৈতিক ক্লাসটা তোমাদের জন্য ফ্রি থাকছে, মানে যাদের অর্থনীতি আছে তারাই এটা পাবা, তাদের নাই তাদের তো আর কিছু করার নাই, তোমাদের নাই। সো মানবিকের যারা আছো বা ব্যবসা শাখার যারা আছো, ব্যবসা শাখার অনেকের অপশনাল অর্থনীতি থাকে আর মানবিকের অনেকেরই অর্থনীতি থাকে। সো তাদের কথা চিন্তা করে আমরা হচ্ছে অর্থনীতির রেকর্ডেড ক্লাস দিচ্ছি 25টা। ওকে, জাস্ট এই অর্থনীতির ক্লাসগুলোই তুমি রেকর্ডেড পাওয়া, বাকি ক্লাসগুলো তোমাকে কি লাইভে দেওয়া হবে। সো বাংলা ইংলিশ আইসিটি ডাবল ইবিআই কোর্সে তোমরা 25-এর যারা আছো, তুমি 26-এর হলেও তুমি চাইলে এই কোর্সে এনরোল করতে পারো, যদিও 26-এর ফুল সিলেবাস, সরি। সো 26-এর যারা এনরোল করবে তাদের প্রায় 65% কোর্স তোমার পড়া এখানে কমপ্লিট হয়ে যাবে। ওকে, বাকি জিনিসটা হচ্ছে আমরা যখন মানে এই কোর্সে এনরোল করে তোমাকে প্রায় 65% পড়াই তোমার কমপ্লিট হয়ে যাবে, ঠিক আছে। সো কে আছে, ফি কত? যদি আগামীকাল অর্থাৎ 30শে মে এর মধ্যে তুমি ভর্তি হও, 30 মে এর মধ্যে ভর্তি হলে তুমি অফারে 999 টাকায় ভর্তি হতে পারবা। তবে আগামীকালের পর আর এই অফারটা তুমি পাবা না। ওকে, তোমরা জানো আমাদের কোর্স ফিগুলো একটু তুলনামূলক বেশি হয়ে থাকে, কারণ আমাদের সার্ভিসটা ওই রকম। সো ফি কিন্তু অনেক কম দেওয়া হয়েছে। তোমার 4টা সাবজেক্টে কতটা ক্লাস, 110টা লাইভ ক্লাস আর 25টা রেকর্ডেড ক্লাস। তোমার ফি মাত্র 999 টাকা, তুমি যদি 25-এর হয়ে থাকো। সো আগামীকালের মধ্যে দ্রুতই ভর্তি হয়ে যাও, আগামীকালের মধ্যে চেষ্টা করো, কারণ আমাদের কোর্সের ক্লাস কিন্তু আবার 1 তারিখ থেকে। ওকে, 1 জুন থেকে কোর্সের ক্লাস হচ্ছে কি 1 জুন থেকে শুরু হয়ে যাবে। ওকে, অর্থাৎ 30 তারিখ আগামীকাল ভর্তি লাস্ট ডেট অফারে, এরপর 31 তারিখ একদিন বন্ধ, 1 তারিখ থেকে কোর্সের ক্লাস। ওকে, সো দ্রুতই ভর্তি হয়ে যেতে পারো। আসো এরপর চলে যাই এই যে পিডিএফ এর মধ্যে, পিডিএফটা কিভাবে পাবা? তুমি হচ্ছে এইচএসসি 25 লিখে বা 24 লিখে তুমি পেজে একটা মেসেজ করবা, পেজে মেসেজ করে বলবা, আমি পেজে মেসেজ দিবা কি এইচএসসি 25, 24 বা 25 যেটাই হও তুমি, সেটা লিখে মেসেজ দিবা যে বাংলা প্রথম পত্রের বাংলা ফার্স্ট পেপারের পিডিএফটা দিন, বাংলা ফার্স্টের পিডিএফটা দিন, পিডিএফ। ওকে, পিডিএফ দিন। অথবা তোমাকে হচ্ছে তারা একটা গ্রুপ লিংক দিবে, সেই গ্রুপ লিংকের ড্রাইভ লিংকটা তুমি পেয়ে যাবে। ওকে, সো তুমি বা পেজে মেসেজ দিবা এখন যে ভাইয়া এইচএসসি 25-এর বা 24 লিখে বাংলা ফার্স্ট পেপারের পিডিএফটা আমাকে প্রোভাইড করেন। তো তুমি অবশ্যই তোমার ব্যাচ নাম্বার লিখবা, ব্যাচ লিখবা যে আমি এইচএসসি 24 নাকি 25, এবং সাথে লিখে দিবে কি বাংলা প্রথম পত্রের পিডিএফটা দিন আজকের। ওকে, আর এই যে পিডিএফ এর মধ্যে তুমি 2টা সৃজনশীল পাবা, সেই 2টা সৃজনশীল তোমার একটা সৃজনশীল পাবা, সেই একটা সৃজনশীল তোমাকে যেই গ্রুপ লিংকটা দেওয়া হবে, তোমাকে যে গ্রুপ লিংকটা দেওয়া হবে পেজে, পিডিএফ লিংকও দিবে, গ্রুপ লিংকও দিবে। তোমাকে যে গ্রুপ লিংকটা দেওয়া হবে সেই গ্রুপের মধ্যে এইটা লিখে তুমি সাবমিট করবা, সেই গ্রুপের মধ্যে এটা লিখে কি তুমি সাবমিট করবা। আমি দেখবো অ্যাকচুয়ালি কার্ডটা ভালো হয়েছে, সো তার জন্য একটা প্রাইজ থাকতে পারে। ওকে, আর যারটা ভালো লাগবে আমার কাছে, আমি দেখবো পার্সোনালি, যারটা ভালো লাগবে তাকে আমার তরফ থেকে পার্সোনালি একটা গিফট থাকতে পারে। হতে পারে যদি 25-এর স্টুডেন্ট হয়ে থাকো, তোমাকে আমি আমাদের ডাবল ইভে কোর্সটা অফার করতে পারি। ওকে, সো তুমি হচ্ছে কি তুমি ব্যাচ নাম্বারটা লিখে অবশ্যই বাংলা প্রথম পত্রের পিডিএফটা দিলে তোমাকে হচ্ছে একটা ড্রাইভ লিংক দিবে এবং হচ্ছে গ্রুপ লিংক দিবে। তুমি পিডিএফটা দেখে এইটা হচ্ছে অ্যান্সার করবা, এবং গ্রুপ লিংকটা যে দিবে সেই গ্রুপে জয়েন করে এই অ্যান্সারটা হচ্ছে তুমি ছবি তুলে সাবমিট করবে। ওকে, সো আশা করছি সবাই ভালো লাগছে। পিডিএফটা তুমি এখন মেসেজ দিলে এখনই পেয়ে যাবে। ওকে ভাই, আমি ভর্তি হয়েছি সাদিয়া বলছে। আর ওকে ভাই, পিডিএফটা ইকোনমিক্স কোন স্যার নেবে? ইকোনমিক্স হচ্ছে তোমাদের নীতি আপু নেবে, নীতি ম্যাম নেবে, তিনি জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে ইকোনমিক্স ডিপার্টমেন্টে পড়াশোনা করছে। ওকে, তো তোমাদের নীতি আপু নেবে ইকোনমিক্স, সেটা হচ্ছে রেকর্ডেড ক্লাস থাকবে, তিনি জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি থেকে ইকোনমিক্সে পড়াশোনা করছে, ইকোনমিক্স ডিপার্টমেন্টে। ওকে, সো দ্যাটস ইট, আজকের মতো এইটুকুই। ভাই পিডিএফ কখন পাবা? তুমি এখন মেসেজ দিলে এখনই পেয়ে যাবে, কোনো সমস্যা নেই, ঠিক আছে। সো আবার বলছি, 25-এর যারা আছো তোমরা এখন এনরোল না করলে দ্রুতই এনরোল করে নাও। ওকে, সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। আর আবার বলছি, এসি 25 যারা আছো তোমাদের ডাবল ইবিআই কোর্সের ক্লাস শুরু হয়ে যাবে 1 জুন থেকে। তো তুমি আগামীকাল অফারে ভর্তি লাস্ট ডেট, এনরোল না করলে দ্রুত এনরোল করে নাও, ইনশাল্লাহ দেখা হচ্ছে ক্লাসে তোমাদের সাথে। আর 24-এর যারা আছো তোমরা অ্যাডমিশনে আমাদের আইসিইউ ব্যাচে এখনো ভর্তি চলছে অফারে, তুমি চাইলে আইসিইউ ব্যাচে বি ইউনিটের হও বা সি ইউনিটের হও, যে ইউনিটের হও, তুমি আইসিইউ ব্যাচে অফারে ভর্তি হতে পারো। কারণ তোমরা জানো যে আমাদের আইসিইউ ব্যাচ থেকে আলহামদুলিল্লাহ অনেক স্টুডেন্ট চান্স পেয়েছে। বিগত কয়েক বছর, বিগত 2 বছর আমাদের আইসিইউ ব্যাচ চলমান, এই বছরও তোমাদের জন্য নিয়ে এসেছি। সো আইসিইউ ব্যাচ থেকেও তোমাদের ভর্তি ইনশাল্লাহ আমরা ভালো একটা সার্ভিস দিব। আর একটা জিনিস হচ্ছে, এখন যদি ভর্তি হয় একটা অফারে ভর্তি
ডিসকাউন্ট পাবে, তবে এসএসসির পরবর্তীতে ভর্তি হলে কিন্তু কোর্স ফিটা বেড়ে যাবে। সো আমি বলবো যে তোমাদেরকে সাজেস্ট করবো যে দ্রুতই যেন ভর্তি হয়ে যাও আমাদের আইসিইউ ব্যাচে যারা 24-এর আছে, ওকে। আর 25-এ তোমাদের জন্য অলরেডি ডাবল ইবে কোর্স আমরা লঞ্চ করেছি। ইনশাল্লাহ দেখা হচ্ছে ক্লাসে। সবাই ভালো থাকবা, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।